আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রীর বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল, যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই। এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। কমিটিতে কারা থাকবে? কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। আজকে আপনাদের ভিজিটটা কেমন ছিল, মানে কি কি দেখলেন? এখানে প্রথমত যে এই যে ৩৬ দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। এবং এই আন্দোলন ছাড়াও গত 16 বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা 16 বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা 5ই আগস্টে পেয়েছিলাম। তো এই পুরো 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে, এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে। আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো 16 বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। আপনারা যে পরিষদে আলোচনা করেছিলেন, উপদেষ্টা পরিষদে এই কথাটি উঠেছিল কিনা যে আসলে যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন, যিনি হবেন, তার বাসভবনটা কোথায় হবে, সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত কিছু হয়েছে কিনা? যেহেতু এটা প্রধান দেখলেন, আজকে কি পরিস্থিতি দেখলেন, এটাও বলবেন। ওইটা তো পরের আলোচনা। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। আর যেটা বললেন যে এখন যে অবস্থা, এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর দেওয়াল লিখন আছে, গ্রাফিতি আছে। যারা সেদিন এসেছিলেন, স্টুডেন্টরা এসেছিলেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এখানে অনেকে যে কিছু ফার্নিচার, আসবাবপত্র যেগুলো লুটপাট হয়েছিল, সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে, সেগুলোও সংরক্ষণ করা হয়েছে। এবং ভাঙচুর রয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা। আরেকটা জিনিস জানবার ছিল আমার, সেটা যে ধরেন এটা তো এত বছর ধরে প্রধানমন্ত্রীর আবাস হিসেবে ছিল, অনেক প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসেবে কোনো ঐতিহাসিক নিদর্শনকে মনে হচ্ছে সেটাও রক্ষা করা দরকার। এই 1 টাকা দিয়ে তো মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল না? 1 টাকা দিয়ে কি মালিকানা নেওয়া হয়েছিল? জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করার চিন্তা করছি। না, সেটা তো আমি বললাম যে কোনো অন্য কোনো নিদর্শন আছে কিনা অন্য কোনো সময়ে,
আমার একটু ছিল সম্পূর্ণ বিষয় ছিল যে আসলে আমাদের আপনারা যেটা বললেন যে দীর্ঘ 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই কিন্তু এই বাংলাদেশের এবং জনগণের মালিকানা কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল, যেটা বাস্তবতা। এখন বিষয়টা হলো যে এই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এখনও যে পরিমাণ ছাত্র জনতা বিভিন্ন হাসপাতালে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুটো চোখ গিয়েছে এবং সব মানে কিশোর পার হয়নি, একটা বাচ্চা, এটা আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে এইসব কথা বলতে গেলে। এখন এদের বিষয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো তো আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিতেই হবে। পাশাপাশি এই যে পরিবারগুলা এবং এটা সুষ্ঠু একটা পরিসংখ্যান আপনারা এবং সুষ্ঠুভাবে সমস্ত সারা দেশ থেকে তথ্যগুলো কালেকশন করছেন কিনা, এবং তাদের এই মুহূর্তে অনেকেরই দেখাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজন, নিলে হয়তো তার চোখটা ভালো হয়ে যেতে পারে, এরকম মানে আপনাদের কঠোরভাবে মানে খুব গভীরভাবে এগুলো ব্যবস্থা নিচ্ছেন কিনা বলেন, কারণ অনেককে আমি নিউজ করতে আমরা হচ্ছে খারাপ অবস্থা। এই মাসেই আমরা কিন্তু শহীদ পরিবার যতটুকু মধ্যে আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করবো বেশ বড় করে আর কি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রমটি চলছে সেটির ঘোষণা হবে, এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে, এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে।